প্রদর্শক ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো জ্বালানি নিরাপত্তা নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোতামিম রয়েছেন আমাদের সাথে। প্রদর্শক আমরা জ্বালানি নিরাপত্তা নিয়ে কেন কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, মধ্যপ্রাচ্য যুদ্ধ, অন্যদিকে একটা ভঙ্গুর অর্থনীতি, সব মিলিয়ে জ্বালানি তেলের যে সংকট, যে চ্যালেঞ্জ এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে নানা রকম বক্তব্য মন্তব্য রয়েছে। বিগত শাসন আমলের জ্বালানি খাতে নিরাপত্তার দিকে অতটা গুরুত্ব দিতে দেখিনি। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারও আমরা দেখেছি যে এই বিষয়ে খুব একটা বেশি তারা দেখভাল করতে পারেনি। সেই মিলিয়ে আমরা দেখেছি গতকাল থেকেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে এবং মানুষের ভোগান্তি বাড়বে বলে শঙ্কা করা হচ্ছে। যদিও সরকারের এছাড়া বিশ্ববাজারের সাথে তেল সমন্বয় করা ছাড়া কোনো উপায় ছিল না। আমি প্রফেসর ডক্টর মোতামিম আপনাকে প্রথমেই যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে নানা রকম বক্তব্য, নানা রকম বিশ্লেষণ রয়েছে। আপনি আসলে বিগত শাসন আমল বা অন্তর্বর্তীকালীন সরকার এবং সর্বশেষ আজকে পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, সরবরাহ এবং আমাদের মজুদ সব নিয়ে আপনার বিশ্লেষণ কী? দেখুন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বা যে কোনো দেশের জ্বালানি নিরাপত্তার একটা মূল ভিত্তি হলো তাদের জ্বালানি স্বনির্ভরতা। তো আমাদের তো গত ২০ বছর ধরে আমি বলবো যে নিজস্ব জ্বালানি সরবরাহের নিজস্ব জ্বালানি সংস্থার কথা না ভেবে আমরা আমদানির উপর নির্ভরশীল হয়েছি, যেই কারণে আজকে বিশ্ব বাজারে যে জ্বালানি সরবরাহ ঘাটতি এবং মূল্যবৃদ্ধি তার ফলাফল আমাদের ভোগ করতে হচ্ছে। তো এখন আমাদের নিজস্ব জ্বালানি খুব সীমিত এই অর্থে যে একসময় আমরা গ্যাসের উপরে সম্পূর্ণ নির্ভরশীল ছিলাম। আমাদের সম্পূর্ণ জ্বালানি কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল সব মিলে একমাত্র গ্যাসই ছিল আমাদের অন্যতম প্রধান জ্বালানি এবং তার উপরে আমরা নির্ভরশীল ছিলাম। 2006-7-8 সাল থেকেই আমাদের গ্যাসের সরবরাহ ঘাটতি শুরু হয়েছে এবং সেই ঘাটতি আর পূরণ হয়নি। পরবর্তীতে গ্যাস উৎপাদন বা গ্যাস অনুসন্ধানে আমরা আর কোনো মনোযোগ দিইনি, যে কারণে গ্যাসের উৎপাদন ধীরে ধীরে কমে গেছে। তার প্রেক্ষিতে আমরা এলএনজি আমদানির ব্যবস্থা করেছি, দুটো এফএসআরও নিয়েছি, কিন্তু মূলত আমরা আমদানির উপর নির্ভরশীল হয়ে গেছি। আর যেটি ছিল আমাদের নিজস্ব জ্বালানি সেটা হচ্ছে কয়লার ক্ষেত্রেও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু এখানে একটা রিস্ক আছে, কয়লা একটা ডার্টি ফুয়েল, সুতরাং সেখানে অনেক পলিটিক্যাল অপোনেন্টস ছিল, যে কারণে আমরা কয়লা উত্তোলনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কয়লা উৎপাদন করব না। তৃতীয় যেটি আমাদের হাতে আছে সেটি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমাদের সরকার, অতীতের সরকার সবসময় সম্পূর্ণ প্রাইভেট সেক্টরের উপরে নির্ভরশীল ছিল এবং প্রাইভেট সেক্টরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটি হচ্ছে যে জায়গা অভাব। আমাদের যে সোলার, যেটা একমাত্র আমাদের নবায়নযোগ্য জ্বালানির সবচেয়ে সম্ভাবনায় যে জায়গাটা, সেটার জন্য যে পরিমাণ জায়গা দরকার সোলার পাওয়ার প্ল্যান্টের জন্য, সেই পরিমাণ জায়গা আমাদের প্রাইভেট সেক্টরের পক্ষে বড় আকারে জোগাড় করা মুশকিল। সেটা হচ্ছে অন্যতম একটা কারণ। তারপরে আরেকটি হচ্ছে যে ট্যাক্স প্রদান, প্রচুর পরিমাণ ট্যাক্স রয়ে গেছে এখনও আমাদের এই নবায়নযোগ্য জ্বালানির যে প্যানেল থেকে শুরু করে ইনভার্টার সব কিছুর উপরে ট্যাক্স রয়ে গেছে। তো সব মিলিয়ে সেটাও খুব একটা সফল হয়নি। তার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরই, প্রায় গত 15-20 বছর ধরে প্রতি বছরই আমাদের আমদানি নির্ভরশীলতা 3-5% প্রতি বছরে বেড়ে বেড়ে এখন প্রায় 65%, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনে 85% জ্বালানি আমরা আমদানি করছি। এটাই আমাদের জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় বিপদ ঘটিয়েছে, জ্বালানি নিরাপত্তা হীনতার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। তো তাহলে এখান থেকে মুক্তির উপায় হলো যে আমাদেরকে অবশ্যই এই যে আমাদের আরেকটি যেটি চতুর্থ যেটি অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটা হচ্ছে যে জ্বালানি সাশ্রয় এবং দক্ষতা উন্নয়ন, অর্থাৎ এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট করা। আমাদের যে জ্বালানির যে ব্যবহারযোগ্য যেগুলো বাড়িঘরের অ্যাপ্লায়েন্স যেগুলো আছে, টেলিভিশন, ফ্রিজ, এসি, ফ্যান, এগুলোর জ্বালানি দক্ষতা বৃদ্ধি করা এবং সেখান থেকে জ্বালানি সাশ্রয় করা। সো এই 4টি উপায়, বহুমুখী উপায় আমাদেরকে এটা দেখতে হবে। আমি মনে করি না আমরা সম্পূর্ণ জ্বালানি আমদানি নির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে পারবো। আমাদের জ্বালানি বিশেষ করে
পরিবহনের ক্ষেত্রে আমাদের তেলের যে আমদানি হচ্ছে সেটা আমাদেরকে অনেক দিনের এই তেলের উপর নির্ভরশীলতা থাকবে। আমরা ইলেকট্রিক ভেহিকেলের কথা বলছি, এখন ইলেকট্রিক ভেহিকেলের বিক্রিও বেড়ে গেছে বর্তমানের এই প্রেক্ষিতে, কিন্তু সম্পূর্ণ পরিবহন ব্যবস্থা ইলেকট্রিক ভেহিকেলে চেঞ্জ হতে অনেক সময় লাগবে। সুতরাং পরিবহনে আমাদের জ্বালানি আমদানি নির্ভরশীলতার উপর থাকতেই হবে। কিন্তু বিদ্যুতে আমরা চাইলে আমি মনে করি যে অনেকাংশেই আমদানি নির্ভরশীল থেকে আমরা নির্ভরশীলতা আমরা কমিয়ে আনতে পারবো। জি, সেক্ষেত্রে যে বিষয়টি বলছিলেন যে আমদানি নির্ভরতা, এখন যেটি বিশ্লেষকরা বলেন তাদের মতামত হচ্ছে যে বিগত সময়ে যে সরকারের জ্বালানি নীতি, বিশেষ করে আমি শাসন আমলের কথা বলছি, বিভ্রান্তিকর বিতর্কিত জ্বালানি নীতির কথা বলা হচ্ছিল যে সেখানে আমলা, ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের তো অসাধু চক্র কিন্তু এই জ্বালানির খাতের যে তোষণমূলক নীতি সেটি তারা অনুসরণ করেছিল, আমদানির দিকে তারা ঝুঁকে পড়েছিল, এলএনজির দিকে ঝুঁকে পড়েছিল বলে নানা অভিযোগ, নানা কায়েমি স্বার্থের কথা আমরা শুনতে পাই। তো সে অবস্থায় বিগত আমলে আমরা কোনো গ্যাস কূপ খনন করতে দেখিনি, অভ্যন্তরীণ কোনোভাবে আমরা আমাদের জ্বালানি নির্ভরতা বাড়ানোর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করিনি। এই যে তোষণমূলক ব্যক্তি স্বার্থে বা দলীয় স্বার্থে যে জ্বালানি নীতি প্রণয়ন করা হয়েছিল, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? অবশ্যই আমরা যেটা তখন থেকেই আমরা বলে আসছিলাম যে 2010 সালের যে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান ছিল, তখন থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে সেই মাস্টার প্ল্যানের ভিতরেই আমদানি নির্ভরশীলতার লক্ষণ আমরা দেখেছি, এবং তখন থেকে আমরা বলেছি এবং প্রেডিক্ট করেছি যে 2030 সাল নাগাদ আমাদের 90% জ্বালানি আমদানি করতে হবে যদি ওই পরিকল্পনায় আমরা এগোতাম। 2010 সালে যদিও দেশীয় কয়লা উৎপাদনের একটা পরিকল্পনা ছিল, কিন্তু 2012 সালে যখন ঘোষণা করা হলো যে আমরা আর দেশীয় কয়লা উৎপাদন করব না, তখন কিন্তু 2015-16 যেই পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান, সেটা আরও বেশি জ্বালানি আমদানি নির্ভরশীল হয়ে উঠল। আমাদের নিজস্ব গ্যাস উৎপাদনের ক্ষেত্রে বর্তমানে যে মজুদ গ্যাস আছে বা তার আগের যে অতীতে যে মজুদ গ্যাস ছিল, সেই মজুদ গ্যাস থেকে উৎপাদন বৃদ্ধির কোনো বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। কিছুটা গ্যাস উৎপাদন বৃদ্ধি পেয়েছিল 2014-15 সালে, কিন্তু 16-17 সাল থেকে এই উৎপাদন ধীরে ধীরে কমা শুরু করেছে। মোটামুটি আমরা বলবো যে অনুসন্ধানের কাজটা 99 সাল থেকেই বন্ধ হয়ে গেছে। 99 সাল থেকেই বাংলাদেশে অনুসন্ধানের কাজ বন্ধ হয়েছে। সেটা মূলত ছিল যে বিদেশি গ্যাস কোম্পানির বিরুদ্ধে একটা অ্যাক্টিভিজম ছিল, যেটা কিনা গ্যাস রপ্তানি করার প্রেক্ষিতে এই আন্দোলন সৃষ্টি হয় এবং সেখানে বিদেশি কোম্পানিদেরকে নিরুৎসাহিত করা হয়, যার প্রেক্ষিতে বাপেক্স নির্ভর যেই নীতিমালা গ্রহণ করা হয়েছিল, তাতে আমাদের নিজস্ব গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে আমরা খুব একটা সাফল্য লাভ করতে পারিনি। তো সেটা গেল গ্যাসের কথা। কয়লার কথা তো আমি আগেই বলেছি, কয়লার প্রথম দিকে যে পরিকল্পনা ছিল সেটা 2012 সালে আমরা ঘোষণা দিয়ে বন্ধ করে দিলাম। এরপরে আসলে একটা জিনিস আমাদের মানতে হবে যে আমরা আসলে একটা রিসোর্স স্কার্স কান্ট্রি, আমাদের আসলে রিসোর্সের অভাব আছে। জ্বালানি তো শুধু গ্যাসের বাইরে কিন্তু কয়লা যেটা আছে সেটা খুবই ডিফিকাল্ট টু এক্সট্র্যাক্ট, কারণ আমাদের কয়লা যে খনি আছে তার উপরে একটা পানির স্তর আছে, সেই পানির স্তর ভেদ করে আমরা যে কয়লা উত্তোলন করব, এটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার, ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জিং ব্যাপার। তবে দুঃখজনকভাবে আমাদের সেইটার উৎপাদনের ক্ষেত্রে আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা করিনি। বিদেশি কোম্পানি যারা করতে চেয়েছে তারা প্রস্তাবনা দিয়েছে, কিন্তু আমরা আমাদের মতো করে তৃতীয় পক্ষকে দিয়ে যে এটা আসলে কতখানি ঝুঁকিপূর্ণ সেটা যে আমরা নিজেরা দেখব এবং পরীক্ষা করব, সেটা আমরা করিনি। তো সেটা করার দরকার আছে বলে আমি মনে করি। আমরা দেখতে পারি যে আসলেই এটা আমাদের জন্য কতখানি ক্ষতিকারক হতে পারে এবং এটা গ্রহণযোগ্য এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের মধ্যে আমরা এটা রাখতে পারি কিনা। কারণ পৃথিবীর সব জায়গায় রিসোর্স এক্সট্রাকশন হচ্ছে, সেটা গ্যাস হোক বা তেল হোক বা কয়লা হোক। আমাদের যে এনভায়রনমেন্টাল ক্ষতি সেটা যদি গ্রহণযোগ্য মাত্রার মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা সেটা করতে পারি। কারণ আমরা কিন্তু ইতিমধ্যে প্রায় 6-7 হাজার মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ আমরা উৎপাদন করছি এবং সেটা প্রায় 25 বছরের চুক্তি, সবগুলো কয়লা ভিত্তিক বিদ্যুতের। তো 25 বছর, আগামী 22-23 বছর অন্তত আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ থেকে বেরিয়ে আসতে পারছি না। অবশ্যই নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব এবং তার যে প্রয়োজনীয়তা সেটাকে
খাটো করে দেখার কোনো উপায় নেই এবং এই মুহূর্তে সেটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এবং আমি মনে করি যে এখানে সরকারি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের যে সরকার ছিল তারা এটাকে মৌখিকভাবে গুরুত্ব দিয়েছে, কার্যকরীভাবে সেটা কোনো গুরুত্ব পায়নি। কারণ আমি যেটা আগেই বলেছি, বেসরকারি খাতের উপরে সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, যেটা কিনা তাদের পক্ষে করা সম্ভব ছিল না। এখন আমি মনে করি যে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। সরকার, আমি ইতিমধ্যে শুনেছি একটা তারা প্রস্তাবনা করেছে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি করবে। এইটা আমার কাছে একটু বেশি উচ্চাভিলাষী মনে হয়েছে, কিন্তু অন্তত চিন্তাভাবনাটা সঠিক আছে এবং সেখানে আমরা যদি 4-5 হাজারও করতে পারি তাহলেও আমাদের অন্তত দিনের বেলায় যে আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ চালাচ্ছি সেটা আমরা সাশ্রয় করতে পারবো। আমরা সম্পূর্ণ তেল ভিত্তিক বিদ্যুৎ থেকে হয়তো এখনই বের হয়ে আসতে পারবো না, কিন্তু তেলের সাশ্রয় হবে, আমাদের আমদানির উপর চাপটা কমে আসবে। তেল আমদানির ক্ষেত্রে অন্তত ফার্নেস অয়েল আমদানির ক্ষেত্রে আমরা চাপ কমে আসবে। ওই জায়গায় যে এলএনজি নিয়ে যে একটা বিতর্ক আছে, যে এলএনজি কোনো বিশেষ কোনো স্বার্থের জন্য কি এলএনজির দিকে আমরা ঝুঁকেছি কিনা, বা সে সময় একটা বিশেষ কার্যালয় থেকে বিশেষ ব্যক্তিদের কোনো সুবিধার জন্য, রাজনৈতিক সুবিধার জন্য সেটি করা হয়েছিল কিনা? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এলএনজি আমাদের দরকার ছিল, এলএনজি ছাড়া আমাদের চলবে না। এলএনজি আমাদের আজকে হোক কালকে হোক লাগতো, সুতরাং এলএনজি আগে করাটা কোনো ভুল ছিল না। ভুল যেটা ছিল সেটা হচ্ছে আমাদের নিজস্ব অনুসন্ধানটাকে বন্ধ রাখা। সমান্তরালভাবে আমাদের নিজস্ব অনুসন্ধান এবং নিজস্ব উৎপাদন বৃদ্ধি করা দরকার ছিল, দুটো একসাথেই করা দরকার ছিল। একটার বদলে আর একটা করতে হবে এমন কোনো কথা নেই, বরঞ্চ এটাকে যে বন্ধ রেখেছে এইটা একটা মারাত্মক ভুল ছিল। নিজস্ব অনুসন্ধান এবং উৎপাদনটাকে বন্ধ রাখাটা ভুল ছিল। এলএনজি আমাদের মনে করি আমি লাগবে, কারণ আমাদের কিন্তু যদি দেখি আমরা অতীতের লিগ্যাসি যদি আমরা দেখি, আমাদের সম্পূর্ণ শিল্প কারখানা থেকে শুরু করে সম্পূর্ণ অর্থনীতি খুব বড়োভাবে গ্যাসের উপর নির্ভরশীল। হঠাৎ করে তো আমরা ফুয়েল সুইচ করতে পারবো না। আমি যে গ্যাস বন্ধ করে দিব, আমি কোথা থেকে তাহলে আমি আমার অর্থনীতি চালাবো কীভাবে, বা আমি কোন জ্বালানি দিয়ে চালাবো? সেটার কারণে আমি মনে করি এলএনজি আনাটা ঠিক ছিল, কিন্তু একই সাথে আমাদের গ্যাস অনুসন্ধান করা উচিত ছিল এবং গ্যাস উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা করার কথা ছিল, যেই ব্যাপারে একবারে সম্পূর্ণ নিষ্ক্রিয় রাখা ছিল। এলএনজির উপর নির্ভরশীলতা বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছিল এবং আরও বেশি আমদানি করার চেষ্টা করা হচ্ছিল, যেটা কিনা ভুল সিদ্ধান্ত ছিল। সেক্ষেত্রে আমাদের যে নিজস্ব অনুসন্ধান বন্ধ রাখা বা এই যে এলএনজির উপর নির্ভরতা বাড়িয়ে দেওয়া, নিশ্চয়ই আপনি বলছেন যে আমাদের বাস্তবিক প্রেক্ষাপটে আমাদের এলএনজি নেওয়াটা হয়তো বা ভুল ছিল না, কিন্তু নির্ভরতা বাড়িয়ে দিয়ে আমরা যেটা বলা হয় যে স্পট মার্কেট থেকে কিনা, বা সেখানকার মধ্যে একটা 9-6-এর যে বিষয়গুলো, সেই জায়গাগুলোকে অনুসন্ধান বন্ধ রেখে সেখানে কি কোনো এই ধরনের কোনো ইঙ্গিত কি? সেখানে আমরা তো দেখেছি বাংলাদেশে আসলে যে কোনো ক্রয়ের ক্ষেত্রেই দুষ্টচক্রের আপনার ইনভলভমেন্ট থাকে এবং সেখানে নানা ধরনের মানে চুরি হয় এবং করাপশনস হয়। তো সেরকমের অনেক অভিযোগ আমরা শুনেছি। বিশেষ কোনো গোষ্ঠীকে এলএনজি কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, স্বল্প মূল্যে এলএনজি বাদ দিয়ে বেশি মূল্যে এলএনজি কেনা হয়েছে, নানা রকম অভিযোগ আমরা দেখেছি। সেগুলো তো আছেই, সেটা কিন্তু শুধু এলএনজির ক্ষেত্রে না, যে কোনো ক্রয়ের ক্ষেত্রেই আমরা দেখেছি অতীতে সবসময় সন্দেহজনকভাবে বিশেষ গোষ্ঠীকে, বিশেষ রাজনৈতিক অথবা ব্যক্তিগত পরিচয়ের প্রেক্ষিতে ক্রোনিজম যেটাকে আমরা বলি, সেরকমের কার্যকলাপ হয়েছে। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কুইক রেন্টালের যে বিষয়টি সেটি খুবই আলোচিত। আমরা ইন্ডিমিনিটি নিয়ে পরে আসবো। সেই ইন্ডিমিনিটি আসলে যদি অন্তর্বর্তীকালীন সরকার বাদ করলে আবার সের মধ্যে ফাঁক রয়েছে। কুইক রেন্টাল নিয়ে যে বিতর্কটা, যে আসলে এই কুইক রেন্টালে আমরা অলস বসিয়ে টাকা দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন ছিল কিনা বা কতটুকু প্রয়োজন ছিল, এবং এতে দেশের যে সাশ্রয়ী জায়গাটা সেই জায়গাটা আমরা না করে আমরা কী কারণের জন্য কুইক রেন্টালে এত বেশি অর্থ ব্যয় করলাম, সেই বিতর্কটাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, কুইক রেন্টালটা হচ্ছে 2007-08-এর সময় যে একটা মারাত্মক লোডশেডিং এবং বিদ্যুৎ সরবরাহের ঘাটতি ছিল, সেটার থেকে দ্রুত মুক্তি পাওয়ার উপায় কিন্তু তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ আমরা তখন দেখেছি 7-8 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে, 6, 7, 8, 9, 10 পর্যন্ত আমরা দেখেছি এই পরিস্থিতি চলেছে।
তার প্রেক্ষিতে অ্যাকচুয়ালি কুইক রেন্টালের ধারণাটা কিন্তু 2006 সালে বিএনপি সরকারের ধারণা ছিল। এরপরে তত্ত্বাবধায়ক সরকার এসে সেটাকে বাস্তবায়ন করেছে। বাস্তবায়ন করে 10টি চুক্তি করা হয়েছিল কুইক রেন্টাল, সেটা বলাই হয়েছিল 3 ইয়ার্স কুইক রেন্টাল, অর্থাৎ টাইটেলের মধ্যে এটাকে সীমাবদ্ধ করা হয়েছিল। এই চিন্তাভাবনা থেকে যে 3 বছরে আমরা দ্রুততার সাথে তেলভিত্তিক বিদ্যুৎ দিয়ে আমরা আপাতত যে একটা কঠিন সময় পার হচ্ছে সেটাকে আমরা ঠেকা দেব, এবং ইতিমধ্যে দীর্ঘমেয়াদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলোকে নিয়ে আসা হবে 3-4 বছরের মধ্যে অন্যান্য প্রকল্প নিয়ে। সেটা আর করা হয়নি। আমরা এই কুইক রেন্টালের ফাঁদে পড়ে গেছি এবং কন্টিনিউয়াস তারপরে কুইক রেন্টাল, তারপরে তো ইনডেমনিটি দিয়ে আনসলিসিটেডভাবে নেওয়া হয়েছে। এখন আনসলিসিটেড প্রথম দিকে হয়তোবা তখন একটা মানে এমন ক্রাইসিস ছিল, ক্রাইসিসে অপরচুনিটি হয়, ক্রাইসিসে আবার চুরি করার মানে অনিয়ম করার সুযোগও তৈরি হয়। তো ক্রাইসিসের কথা বলে কুইক ইনডেমনিটি বিল দিয়ে, যেটা আমরা দ্রুত বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ আইন যেটা করা হয়েছিল 2010 সালে, 2012 সালের মধ্যে কিন্তু বিদ্যুৎ পরিস্থিতি অনেক উন্নতি হয়ে গেছে এগুলো এনে। এরপরে এই 2012 সালের পরে এই আইন রাখার কোনো যৌক্তিকতা নাই, এবং আমরা খুব স্ট্রংলি এগুলিকে আমরা বলেছি যেটা বন্ধ করতে হবে। এরপরে বড় বড় প্রকল্প, মানে এটা আমি কেন বলছি, যুদ্ধকালীন সময় তো আপনি টেন্ডার করে গোলা বারুদ কিনবেন না। সো যখন আমাদের একটা বড় ক্রাইসিস যাচ্ছে তখন দ্রুত একটা বিদ্যুৎ কেন্দ্র আনতে গেলে টেন্ডার প্রসেস, নর্মাল টেন্ডার প্রসেস আমরা দেখেছি 6 মাস 8 মাস লেগে যায়। তো কুইক টেন্ডার বা আনসলিসিটেড ওয়ে যদি আমি এটা 3 মাস 4 মাসের মধ্যে জিনিসটা আনতে পারি, সেটা হয়তো আমি সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা করতে পারি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে 5 বছরের প্রকল্প, যেটা 5 বছর লাগবে একটা বড় প্রকল্প, সেই প্রকল্পের জন্য এই আইন ব্যবহার করা হচ্ছে। সেখানে 6 মাস যদি ব্যবহার করি আমি সঠিকভাবে মূল্য নির্ধারণ করার জন্য, বাজার মূল্যটা বের করার জন্য, যে সেটার জন্য তো আমার এই আইনের দরকার নাই। তার মানে সেটাকে পরে অ্যাবিউজ করা হয়েছে, প্রতিটি প্রকল্পই এই আইনের আওতায় আনা হয়েছে, যেটা সম্পূর্ণ ভুল ছিল। তো সেই জায়গাটা কি কোনো, যেটি আমি বারবার ঘুরে একটা বিষয়ে আর একটু বেশি স্পষ্ট হওয়ার জন্য, সেই জায়গাটা কি রাজনৈতিক বা ব্যক্তির স্বার্থকে বিবেচনা করা হয়েছিল কিনা? যেটি ডেফিনেটলি বাংলাদেশে আসলে খুব কম প্রকল্প বা কম চুক্তি আছে যেখানে কোনো না কোনোভাবে রাজনৈতিক ব্যক্তিগত স্বার্থ দেখা হয় না। অ্যাটলিস্ট আমি তো দেখি না যে একেবারে কানেকশন ছাড়া, কোনো কিছু ছাড়া কেউ কোনো প্রকল্প পেয়েছে। তখন তো ডেফিনেটলি আরও বেশি করা হয়েছে। সেখানে ইট ওয়াজ অল দোজ কন্ট্রাক্টস ওয়ার ট্রানজ্যাকশনাল, ইদার এ পলিটিক্যাল ট্রানজ্যাকশন অর এ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন। রাজনৈতিক অথবা অর্থনৈতিক যে কোনো একটা কিছু, যে কোনো একটা ট্রানজ্যাকশনের মাধ্যমে হয়েছে এটা। আমরা যদিও সেটির কোনো সত্যতা বা কোনো কিছু আমার কাছে নেই, কিন্তু তৌফিক আলী সাহেবের এই বিষয়ের খুব বেশি আমরা শুনতে পাচ্ছি যে একটু সমালোচনার কথা শুনতে পাচ্ছি। তিনি বা তার সঙ্গে একটা নেক্সাস, এটার সাথে সে সময়কার উপদেষ্টার কথা বলছি, এই এলএনজি নির্ভরতা বা দেশীয় যে উৎপাদনশীলতা না বাড়ানো বা কুইক রেন্টালের দিকে, সেটা নিয়ে আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? না, সেটা তো আমার হাতে কোনো এরকম প্রমাণ নাই বা কোনো কিছু। আমি ওখান তো অনেকের কথা শোনা গেছে, সেই সময় মন্ত্রী যারা ছিল, প্রতিমন্ত্রী যারা ছিল, প্রধানমন্ত্রী কার্যালয়ের কথাও শোনা গেছে। সুতরাং এটা ইনভেস্টিগেশন ছাড়া আসলে বলা মুশকিল যে কে কোথায় কিভাবে ছিল, তার কার কি সংশ্লিষ্টতা ছিল। কিন্তু ছিল কিনা এখন একটা সিদ্ধান্ত যখন হয়েছে এবং সেখানে যদি অনিয়ম থাকে, তাহলে কারো না কারোর তো সংশ্লিষ্টতা অবশ্যই ছিল। এখন যে পরিস্থিতি চলছে সেটি তো আসলে জ্বালানির উপরে তো দেশের একেবারেই সব কিছু নির্ভর করে। আমরা যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাসপাতালে যখন কারো জন্মগ্রহণ করে, সেখানেও কিন্তু ওটিতে আমাদের বিদ্যুৎ বা জ্বালানির দরকার হয়ে থাকে। মৃত্যুর সময় সেখানেও কিন্তু আমরা যদি আইসিইউ লাগে সেখানেও দিকে থাকে। তো সে অবস্থায় বাংলাদেশের যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আসন্ন যে বাজেট আসছে, সেই বাজেটে কতখানি সুরক্ষা দেওয়া যাবে? বা আমরা এখন দেখতে পাচ্ছি সামাজিক সুরক্ষা খাতেও একটা ব্যয় বাড়ছে, অন্যদিকে বিগত সরকারে ফেলে যাওয়া অর্থনীতির যে ধস, সেই ধসের মধ্যে রয়েছে। সব মিলিয়ে এই বাজেটে জ্বালানি নিরাপত্তাকে নিশ্চিত করার বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, বর্তমান বাজেটটি একটু ভিন্ন ধরনের বাজেট হবে, কারণ এই বাজেটে আমাদের কিন্তু স্বল্পকালীন যে এই মুহূর্তে যে জরুরি অবস্থা চলছে,
বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট চলছে এবং দাম এবং সরবরাহ দুটোরই মানে দাম বৃদ্ধি এবং সরবরাহ ঘাটতি চলছে, সেই বাজেটে তো সেটার সংস্থান রাখতে হবে, অতিরিক্ত টাকার প্রয়োজন হবে, সেখানে বাজেটে সে অতিরিক্ত টাকাটা রাখতে হবে। যদিও দাম বৃদ্ধি করা হয়েছে কিন্তু তারপরেও ভর্তুকি দিতে হচ্ছে, আমাদের বিদ্যুৎ উৎপাদনে ভর্তুকি দিতে হচ্ছে, আমাদের গ্যাসে ভর্তুকি দিতে হচ্ছে, একই সাথে আমাদের তেলেও ভর্তুকি এখন দিতে হচ্ছে। যদিও তেলে গত 10 বছরে মোটামুটি 2022 সাল ছাড়া বিপিসি প্রতি বছরই প্রফিট করেছে। এইটা একটি জিনিস আমি বলতে চাই যে জ্বালানি তেলের মূল্য যেহেতু ভোলাটাইল, উঠানামা করে, দীর্ঘদিন জ্বালানি তেল মূল্য অনেক কম ছিল এবং বিপিসি কিন্তু বাজার দরের চাইতে বেশি দামে বিক্রি করে প্রফিট করেছে। সেই টাকাটা যদি তারা আলাদা করে রেখে দিত এই বিপদের জন্য, যখন জ্বালানি ঊর্ধ্বগতি হবে দামের, সেই সময়টাকে ট্যাকেল করার জন্য যদি এই টাকাটা রাখা হতো, তাহলে কিন্তু আজকে টাকার সংস্থা নিয়ে বিপিসিকে ভাবতে হতো না অতটা। অন্তত 6 মাস এটা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট টাকা তারা উপার্জন করেছে গত 8-10 বছরে। তো এইটা একটা, সব সরকার এসে যেটা করে, সরকারের সবসময় রেভিনিউ একটা শর্ট থাকে। আমরা জানি কোনো সরকারই তাদের কাঙ্ক্ষিত রেভিনিউ অর্জন করতে পারে না। সুতরাং যেখানেই যে রেভিনিউ আছে সরকার সেগুলোকে নিয়ে অন্য খাতে ব্যয় করে। আজকে এই জ্বালানির জন্য আমাদেরকে দিতে হচ্ছে এবং এটার কারণে সামাজিক সুরক্ষা থেকে শুরু করে, উন্নয়ন থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এটা আঘাত করবে। সব জায়গায় এটাকে কার্টেল করতে হবে আমাদের এই ভর্তুকিটা দেওয়ার জন্য। এবং সেটা শুধু আমাদের দেশে না, আমাদের মতো এরকম অনুন্নত দেশে, সব দেশেই যেখানে জ্বালানি নির্ভরশীলতা আছে, জ্বালানি আমদানি ইস্যু আছে, তাদের সবারই কিন্তু অর্থনীতি একটা, সারা বিশ্বে অর্থনৈতিক একটা মন্দার সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, আমরা জ্বালানি নিরাপত্তা নিয়ে ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে কথা বলছিলাম। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত উপাচার্য জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোতামিম রয়েছেন আমাদের সাথে। আমরা আবারও একই আলোচনা নিয়ে জ্বালানি নিরাপত্তায় আমাদের বর্তমানে করণীয় চ্যালেঞ্জ সব কিছু আমরা কথা বলবো অধ্যাপক ডক্টর মোতামিমের সাথে। আমরা ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে ছোটটা বিরতি নিচ্ছি। প্রদর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। জ্বালানি নিরাপত্তা নিয়ে আমরা আলোচনায় অতিথি হিসেবে পেয়েছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত উপাচার্য ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোতামিমকে। আমরা নানা বিষয়ে কথা বলছিলাম। আমি আরেকটা বিষয় একটু আসতে চাই, ধীরে ধীরে নানা প্রসঙ্গ যতটুকু আসে ততটুকুই জানবার চেষ্টা করব। বিপিসির আমরা কথা বলেছি, বাপেক্সকে একটা ঠুটো জগন্নাথ হিসেবে অনেক বিশেষজ্ঞরা আখ্যায়িত করে। বাপেক্স নিয়ে আপনার বিশ্লেষণ কি, তাদের কার্যক্রম নিয়ে? আসলে বাপেক্সের প্রথমত হচ্ছে বাপেক্সের যে জনবল এবং তাদের যে কারিগরি জ্ঞান এবং সেটা ডেফিনেটলি সময়ের সাথে, প্রথম দিকে বাপেক্স স্বাধীনতা পরবর্তী পরে যারা এক্সপার্ট ছিল তারা কিন্তু ধীরে ধীরে অনেকে চলে গেছে। তারপরে যে ট্রেনিং করা, তারপরে যে কার্যকলাপ করা, সেটাতে খুব একটা জোরদার করা হয়নি। যে কারণে আমি মনে করি বাপেক্সের যারা জনবল যেটা আছে, তারা আধুনিক যে প্রযুক্তি, সে আধুনিক প্রযুক্তির সাথে তাদের পরিচয় নাই। বর্তমান বিশ্বে গ্যাস এবং তেল ও গ্যাস অনুসন্ধানে টেকনোলজি অনেক এগিয়ে গেছে, কারিগরি দক্ষতা অনেক এগিয়ে গেছে, সেই তুলনায় আমরা পিছিয়ে আছি। যার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এমনকি আমাদের যে নিজস্ব গ্যাসের উৎপাদন যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে ধরে রাখতে পারি নাই আমরা। 2016-17 সালে আমাদের সর্বোচ্চ উৎপাদন হয়েছে। দেশীয় উৎপাদন প্রায় 1600-1700 মিলিয়ন ঘনফুট বা 1400 হচ্ছে আমাদের পেট্রোবাংলা থেকে উৎপাদন হয়েছে, 1100-1200 উৎপাদন হয়েছে আইওসি থেকে। সেখান থেকে আজকে 2026 সালে আইওসির উৎপাদন এখনও 900 কাছাকাছি আছে, আর আমাদের উৎপাদন 1400 থেকে 700-তে নেমে গেছে। তো এইটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের যে বিনিয়োগের দরকার, তাদের যে কারিগরি জ্ঞানের দরকার, সেটার অভাব আছে। সুতরাং এখন এটা বিশ্লেষণ করা যেতে পারে কেন হয়েছে, কেন আমরা তাদেরকে ট্রেনিং দিইনি, সেটা তো এখন অতীত হয়ে গেছে, এটা তো এখন আর সেই বিশ্লেষণ করে লাভ নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে তারা সেই উৎপাদন ধরে রাখতে পারেনি এবং নতুন আবিষ্কারও, কোনো বড় ধরনের কোনো আবিষ্কার করতে পারেনি, যে কারণে আমাদের পেট্রোবাংলার যে ক্ষেত্রগুলো আছে সেখান থেকে গ্যাস কমে যাচ্ছে। কিন্তু অন্যদিকে মাটির তলে যে আর বাকি যে
মজুদ রয়েছে সেখানে আইওসির 1.5 থেকে 2 TCF এর মতো মজুদ আছে, সেখান থেকে তারা 900 উৎপাদন করছে। আর পেট্রোবাংলার প্রায় 6 TCF মজুদ আছে, সেখান থেকে মাত্র তারা 700 উৎপাদন করছে। তাহলে দুটো জিনিসের আমাদের এখানে একটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে যেই মজুদের কথা বলা হচ্ছে পেট্রোবাংলার আছে 6 TCF, সেখানে ভুল আছে, 6 TCF নাই, কম আছে, যেই কারণে উৎপাদন করতে পারছে না। অথবা সেটা যদি মজুদ সঠিক থাকে, উৎপাদন তারা করতে পারছে না। তো এইখানে যেহেতু কারিগরি জ্ঞানের অভাব আছে বলে আমি মনে করি, আমার অবজারভেশনটা হবে যে কন্ট্রাক্টর নিয়োগ করা। আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো আছে সেগুলো ব্যবস্থাপনার জন্য ম্যানেজমেন্ট, রিজার্ভার ম্যানেজমেন্ট আমরা যেটা বলি, সেটার জন্য যদি আমি কারিগরি দক্ষতা অর্জন করতে চাই এবং কারিগরি জ্ঞান প্রয়োগ করতে চাই, সেই ক্ষেত্রে বহু কোম্পানি আছে যারা এইগুলিতে এক্সপার্ট। তাদেরকে এনে তাদেরকে দিয়ে স্টাডি করিয়ে তারপরে আমরা বাপেসকে দিয়ে কূপ খনন করানো, অন্যান্য যা করানো, একই সাথে ট্রেনিংয়ের ব্যবস্থাও করা তাদেরকে একসাথে করলে আমি মনে করি হয়তো। কারণ আমরা দেখছি যে বাপেক্স অনলি, বিকজ 99 সাল থেকে মোটামুটি আমরা বাপেক্স অনলি পলিসিতে ছিলাম। বাপেক্সের বাইরে তো আমরা যাইনি, আমরা কোনো আইওসিকে বলি নাই বা আমরা কোনো বিদেশি কোম্পানি কাউকে ডাকি নাই। সো তার প্রেক্ষিতে আমরা আজকে এই অবস্থায় এসেছি। তাহলে এই পরিস্থিতি, এই পলিসিটা তো আমাদের রিভিউ করতেই হবে, আমাদের তো দেখতেই হবে যে হোয়াট ওয়েন্ট রং, আমরা কি ভুল করেছি যেই কারণে আজকে আমরা এই অবস্থায় চলে আসলাম। অনুসন্ধান হয়নি, ঠিক আছে, আমরা স্থলভাগে অনুসন্ধানে যাইনি, জলভাগে অনুসন্ধানে যাইনি। জলভাগে আমরা গত অন্তর্বর্তী সরকারের সময় একটা টেন্ডার হয়েছিল, কিন্তু দেখেছি আমরা 7টা টেন্ডার কাগজ বিক্রি হলেও কেউই পার্টিসিপেট করেনি। তো এখন স্থলে এবং জলে আমাদের বিদেশি বিনিয়োগের প্রয়োজন আছে এবং তাদের পার্টিসিপেশনের দরকার আছে। আর এক্সিস্টিং যে ফিল্ডগুলো আছে সেখানে আমাদের বিডিংয়ে যাওয়ার দরকার নেই। আমরা এখানে কোনো প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টে যাব না, এটা জাস্ট কন্ট্রাক্টর নিয়োগ করা। অর্থাৎ আমি বাড়ি বানাবো, আমি একজনকে দিয়ে কন্ট্রাক্টর করে আমি বলছি সে ভালো বাড়ি বানাতে পারে, তাকে দিয়ে আমি বাড়ি বানাবো। সেই প্রেক্ষিতে আমি একটা কন্ট্রাকচুয়াল ইয়েতে যেতে পারি এবং তাকে ওই সার্ভিসটার জন্য আমি তাকে পেমেন্ট করব। এই ধরনের যদি করি তাহলে আমাদের মনে হয় অন্তত কম সময়ের মধ্যে আমরা এই উৎপাদন বৃদ্ধির একটা চেষ্টা করতে পারবো। কারণ আমরা বাপেক্সে কিন্তু নানা রকমের পরিকল্পনার কথা শুনেছি। বিগত সরকারের সময় 105টা কূপ খননের কথা শুনেছি, এখনও শুনছি 140টা কূপ খনন হবে বা এরকম 48টা কূপ খনন হবে। সেই কূপ খননের মাধ্যমে আমাদের কিছু গ্যাস উৎপাদন বাড়ছে, কিন্তু অন্যান্য গ্যাস ক্ষেত্র থেকে গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে, যেই কারণে নেট উৎপাদন কমে যাচ্ছে এবং আমাদের নিজস্ব সরবরাহ দিনে দিনে কমে যাচ্ছে এবং এটা খুব আশঙ্কাজনক পর্যায়ে চলে যাচ্ছে। এবং এফএসআরইউ যে দুটো আছে তার যে কোনো একটি যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশে ভয়াবহ গ্যাস স্বল্পতা সৃষ্টি হবে এবং সংকট সৃষ্টি হবে। একই সাথে বিবিয়ানা, যেই ফিল্ড থেকে আমাদের প্রায় অলমোস্ট এখন বলবো যে 50% কাছাকাছি উৎপাদন পাচ্ছি আমরা, সেটা কিন্তু ডিক্লাইনিং। সেটা হয়তো আগামী 2-3 বছরের মধ্যে এখন যে 900 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছে, 900, 910, 920, সেটা কমে গিয়ে 400, 500, 600-তে নেমে আসতে পারে। তাহলে তো আমাদের গ্যাস সরবরাহ আরও কমে যাবে এবং নতুন কোনো এফএসআরইউ এখন আমাদের নেই যে আমি আমদানি করে এটার ঘাটতি পূরণ করব। আমি আগেই বলেছি গ্যাসের উপর ভিত্তি করে আমাদের শিল্প কারখানা চলছে, আমাদের বাড়িঘরে গ্যাস সরবরাহ চলছে, আমাদের সিএনজি আছে, সেখানেও গ্যাস আছে, আর বিদ্যুৎ উৎপাদনে তো গ্যাস আছেই। আমাদের 12,000 মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন আছে, সেখানে কিন্তু আমরা এখন এই মুহূর্তে মাত্র 5,000 মেগাওয়াট চালাতে পারছি। সেখানেও আমাদের স্ট্রাগল করতে হচ্ছে, এলএনজি সহ গ্যাস সরবরাহ করে আমরা 5,000 মেগাওয়াটের ভিতরে, বাকি 6-7,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা গ্যাসের অভাবে বন্ধ হয়ে আছে। এই বিপুল বিনিয়োগ এবং সেখানে আমাদেরকে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে। যখনই আমি একটা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখবো সেখানে কিন্তু আমাকে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে, সেটা ফুয়েলের কারণে হোক বা যে কারণেই হোক, যদি আমি বন্ধ রাখি। তো সে অবস্থায় যদি আবার একটু ঘুরে একই জায়গায় আসি, ইন্ডেমিনিটি দেওয়ার বিষয়টা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি, সেই জায়গাটা মনে হয় একটু ঘোর পেঁচাচ্ছে কিনা, যে ইন্ডেমিনিটি দিল জ্বালানি খাতের এবং সেটাকে অন্তর্বর্তীকালীন সরকার এসে রহিত করলো, কিন্তু রহিতের মধ্যে কোনো ফাঁকফোকর দেখতে পাচ্ছেন কিনা? রহিত ঢালাওভাবে আমি মনে করি ইন্ডেমনিটি মানে দ্রুত বিদ্যুৎ আইন মানে কি, কোনো প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া, তাই তো? এটাই তো
অসুবিধাটা ছিল। ইনডেমনিটি যে আইনটা ছিল তাতে হচ্ছে যে আনসলিসিটেড, অর্থাৎ টেন্ডারের মাধ্যমে কোনো প্রতিযোগিতা ছাড়া একজনের একটা প্রস্তাবনা নিয়ে তাকে সেই প্রস্তাবনা অনুযায়ী হয়তো তাকে দর কষাকষি কিছু করা হয়েছে, করে তাকে সেটা দিয়ে দেওয়া হয়েছে। এই যে প্রতিযোগিতাহীনতা, তাতে অবশ্যই সন্দেহ সৃষ্টি হয় যে এখানে কিছু একটা করাপশনস হয়েছে। তো যেগুলো আগে দেওয়া হয়েছে, চুক্তি হয়েছে, এটা সভরেন যেহেতু চুক্তি হয়েছে, সুতরাং সেগুলো তো আমরা মেনেছি এবং সেগুলো বাতিলও হয়নি। যেগুলো হয়নি সেগুলো কিন্তু আমাদের মেরিট দেখে বন্ধ করা উচিত ছিল। দুটো তিনটে জিনিস বলবো, যেমন এফএসআরইউ, আমাদের আরেকটি এফএসআরইউ অত্যন্ত জরুরি, একটি বা দুটি এফএসআরইউ অত্যন্ত জরুরি ছিল। আমরা একটি এফএসআরইউ চুক্তি হয়ে গিয়েছিল, আরেকটি এফএসআরইউ এমওইউ সাইন হয়েছিল। ঢালাওভাবে চুক্তি বাতিল না করে যেটা করা উচিত ছিল, এটা একটা প্রতিযোগিতার মধ্যে আনা উচিত ছিল। কীরকম? আমরা যেটা বলি সুইস চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে আমি যদি এটাকে অন্য একজন কোম্পানি বা ওপেন টেন্ডারে চলে যেতাম, বলতাম যে এই হচ্ছে কন্ডিশনে আমার কাছে একটা অফার আছে, এটা দেওয়া হয়েছে, এটাকে যদি কেউ বেটার করতে পারে তাহলে আমার কাছে প্রস্তাব করতে পারে। তার সাথে কথা বলে তার ক্রেডিবিলিটি দেখে যদি দেখা যায় যে হ্যাঁ এটা একটা ক্রেডিবল অপশন, তখন যে পেয়েছে তাকে বলা যেতে পারে ইউ হ্যাভ টু ম্যাচ দ্যাট লোয়ার কস্ট, অর্থাৎ প্রতিযোগিতাকে নিয়ে আসা। লোয়ার কস্টটা যদি ম্যাচ করতে পারো, ইউ উইল স্টিল গেট দ্য প্রজেক্ট। যদি ম্যাচ না করতে পারো তাহলে আমি প্রজেক্টটা ওকে দিয়ে দেবো। সো ইনোভেটিভ ওয়েতে আমরা প্রতিযোগিতাটাকে নিয়ে আসতে পারতাম, যেখানে কিনা আনসলিসিটেড আছে, সিলেক্টিভলি, নট অল। একইভাবে আমরা নবায়নযোগ্য বিদ্যুতের প্রায় 5,000-6,000 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র আমরা বাতিল করে দিয়েছি ঢালাওভাবে। এখানে কিন্তু অনেক জেনুইন পার্টি ছিল। এখানে আমাদের টোটালের মতো কোম্পানি ছিল, যেটা ফ্রেঞ্চ কোম্পানি, তারা ছিল, তারাও প্রচুর পরিমাণ টাকাও বিনিয়োগ করেছিল। তারা কিন্তু এখান থেকে চলে গেছে এবং বলেছে আর কোনোদিনও বাংলাদেশে ফেরত আসবে না। এই যে ঢালাওভাবে সব বাদ করে দিলাম, এখানে অনেক বিদেশি বিনিয়োগকারী ছিল, বিশেষ করে সোলারে। তো সেগুলো আসলে আমরা যদি কেস বাই কেস ধরে দেখতাম এবং তারপর নেগোশিয়েট করে ওই সুইস চ্যালেঞ্জ করে যদি আমি আরও কমিয়ে আনতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই যে বর্তমানের যে সোলারের যে ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে কিছুটা হলেও আমাদের পরিত্রাণ হতো। যে আদানির সাথে যে বিদ্যুৎ চুক্তি যেটি, সেটা নিয়ে কিন্তু বেশ বিতর্ক কিন্তু রয়ে গেল। সেটি বলা হয় যে দেশের স্বার্থ রক্ষা হয়নি বলা হচ্ছে। আদানির সাথে বিদ্যুৎ চুক্তিটাকে পুনর্মূল্যায়নের প্রশ্ন কিন্তু এখন আসছে, যদি আমাদের বিদ্যুৎ দরকার। তারপর আপনি আদানির সাথে বিদ্যুৎ চুক্তিটাকে কীভাবে দেখেন? আদানির সাথে বিদ্যুৎ চুক্তিতে যে কয়লার মূল্য আছে সেটা এক পেশে হয়েছে। ডেফিনেটলি এটা আদানির ফেভারে একটা কয়লার মূল্যটা চলে এসছে, এবং সেখানে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া ইন্ডেক্সের যে অ্যাভারেজ প্রাইসিং ধরা হয়েছে কয়লার, সেখানে একটা বড় ধরনের বিচ্যুতি হয়েছে আমি বলবো, এবং সেটা আমাদের ডেফিনেটলি চ্যালেঞ্জ করা উচিত। এবং এটা আমরা যদি আরবিট্রেশনে যাই, আমি মনে করি আমরা এটাতে জিততে পারবো। এবং এই কয়লার চুক্তিটা, আরও কিছু চুক্তি আছে, কিন্তু আমার কাছে সবচেয়ে যেটা গ্লেয়ারিং মনে হয়েছে সেটা হচ্ছে কয়লার চুক্তিটা। কারণ কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ইন্ডেক্স প্রাইস যেটা, অর্থাৎ ওপেন মার্কেট এক্সচেঞ্জে যে ইন্ডেক্স প্রাইস থাকে, সেই প্রাইসে কখনোই কয়লা সরবরাহ করা হয় না। এটা অলওয়েজ ডিসকাউন্টেড প্রাইসে দেওয়া হয়, এবং এটা 40-60% ডিসকাউন্টেও কয়লা দেওয়া হয়। অর্থাৎ $100 কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে সেটা $60-70 সরবরাহ করা হয়, সেখানে আমাকে $100 পে করতে হচ্ছে। তো এইটা আমি মনে করি এই অংশটা সবচেয়ে ডেট্রিমেন্টাল এই চুক্তিতে। মানে অতিমূল্যায়িত করে কয়লার দাম ধরা হয়, কয়লার দামটা অতিমূল্যায়িত করা হয়েছে। সেখানে অস্ট্রেলিয়ার কয়লা রয়েছে, ইন্দোনেশিয়ার কয়লা রয়েছে। এই দুটো কয়লার যে ইন্ডেক্স, সেটাকে অ্যাভারেজ করে এই আদানি চুক্তিতে রাখা হয়েছে। এই চুক্তিটি দেশের স্বার্থ, ডেফিনেটলি দেশের স্বার্থে এই জায়গাটা রক্ষা করা হয়নি। আদানি দেশের স্বার্থ বিঘ্নিত হয়েছে এবং আদানির স্বার্থ রক্ষা করা হয়েছে এখানে। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আরেকটা বিষয় যদি আসি, আমরা যেমন আপনি বিভিন্ন সময় বলবার চেষ্টা করেন আমাদের গ্যাস চুরি, বিদ্যুতের সিস্টেম লস, সেই জায়গাটাও কিন্তু একটু অ্যাড্রেস করা দরকার কিনা। আমরা যে গ্যাস চুরিটা কিভাবে আমরা প্রতিহত করতে পারি কিনা, বা সিস্টেম লসটা কীভাবে করতে পারি? দেখুন, গ্যাস চুরিটা হচ্ছে মার্কেট ড্রিভেন। মার্কেটের একটা শক্তি আছে, যেটা কোনো আইন কানুন, এনফোর্সমেন্ট, পুলিশ দিয়ে এটাকে আটকাতে পারবেন না আপনি। কারণটা কি? বাংলাদেশের 6-7% জনসংখ্যা
পাইপ ন্যাচারাল গ্যাস পায়, বাকি কেউ তো পাচ্ছে না। সারা দেশের 25 লক্ষ পরিবার হয়তো গ্যাস পাচ্ছে, মানে কানেকশনস আছে, গ্যাস কানেকশনস। তো আমার এখানে একটা গ্যাস কানেকশন আছে ঢাকা শহরে। আমি বললাম যে আমি আর নতুন কোনো কানেকশন দিব না। আমার পাশের বাড়িতে একজন ন্যাচারাল গ্যাস কানেকশন পাচ্ছে, মাসে 1050 টাকা করে দিচ্ছে, 2 চুলার গ্যাস পাচ্ছে। আমি পাশের বাড়িতে বসে 2000 টাকা দিয়ে আমাকে সিলিন্ডার কিনতে বলা হচ্ছে। তার বক্তব্য হলো যে আমার তো সমান অধিকার আছে ওই গ্যাসের প্রতি। সুতরাং নৈতিকতার দিক থেকে কিন্তু তার যে অধিকারটা সেটা কিন্তু থেকে যাচ্ছে। আমি বলছি না চুরি করাটা সঠিক, কিন্তু সে কিন্তু ফিল করছে না যে সে চুরি করছে, কারণ সে তার অধিকার বাস্তবায়ন করার চেষ্টা করছে, তাই না? এখানে একটা বিরাট বৈষম্য রয়ে গেছে কিন্তু, কারণ আমি তো সমানভাবে তাকে দিতে পারছি না। তাহলে এইখানে আমাকে দুটো কাজ করা যেতে পারে। একটা হচ্ছে যে বর্তমানে যে কানেকশনস আছে সেটা হচ্ছে ইম্পোর্ট প্যারিটি প্রাইস, অর্থাৎ আমার যে কস্ট পড়ছে গ্যাসে সেই প্রাইসটা তাকে ধরতে হবে। কিন্তু এটা আবার ফ্ল্যাট রেটে যেটা আছে সেটা করলে হবে না, কারণ ফ্ল্যাট রেটে সবাই সমানভাবে গ্যাস ব্যবহার করে না। সুতরাং গ্যাসের মিটার দিতে হবে, গ্যাসের মিটার দিয়ে সবাইকে সুযোগ করে দিতে হবে গ্যাস কানেকশন নেওয়ার। অনলি দেন ইউ ক্যান কমপ্লিটলি স্টপ। ইন দ্য মিন টাইম যারা কলকারখানা চুরি করছে অবশ্যই সেগুলো তো বন্ধ করতেই হবে, কিন্তু ব্যক্তি পর্যায়ে আমি যেটা বললাম ওইখানে একটা গ্যাপ রয়ে গেছে, ওখানে একটা মৌলিক অধিকারের একটা ব্যাপার রয়ে গেছে। তো সেইখানে আমি মনে করি যে সবাইকে যদি সমতায় আনতে হয় তাহলে দুটো কাজ করতে হবে। একটা হলো যে আমি এলপিজি যে দিচ্ছি, আমরা দেখেছি ইতিমধ্যে এলপিজি 600-700 টাকা দাম বেড়ে গেছে, অর্থাৎ বাজার মূল্যে এলপিজি বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে বিইআরসি আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে এলপিজির দাম নির্ধারণ করছে, কিন্তু গ্যাসের দাম কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে, কারণ যেহেতু আমাদের এখন আমদানিকৃত গ্যাস, আগে তো নিজস্ব গ্যাস আমরা বিনা পয়সায় মানুষকে দিয়েছি বলতে গেলে, তাই না? এখন তো আমদানি করা গ্যাস দিতে হচ্ছে। তো আমদানি করা গ্যাস যদি আমি এত সাবসিডি দিয়ে একটা গ্রুপ অফ পিপলকে দেই আর অন্যদেরকে যদি না দেই, তাহলে তো এটা বৈষম্য সৃষ্টি হচ্ছেই। তো সেটা বৈষম্য দূর করতে হলে আমাকে আমদানিকৃত গ্যাসের মূল্যেই সবাইকে গ্যাসটা দিতে হবে, এবং এটা মিটার ওয়েতে দিতে হবে। কারণ এত দামের গ্যাস তো আমি ঢালাওভাবে, আমি যদি গ্যাস চুলা আমার যদি সপ্তাহে একদিনও না চলে তাই বলে কি আমি মাসে 3000 টাকা করে বিল দিব? সেটা তো দিব না। আমি চাইবো মিটার গ্যাস দিতে। সো মিটার গ্যাস দিতে হবে, তাহলে চুরি বন্ধ হবে এবং ন্যায্যতা আসবে। আমরা সরকারকে দেখেছি যে গতকালকার আগ পর্যন্ত আমরা শুনেছি যে 167 কোটি টাকা করে প্রতিদিন ভর্তুকি দেওয়া হচ্ছিল, এবং জনগণের কষ্ট হবে এই ভাবনা থেকে তেলের দাম, জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছিল না। এখন যে জ্বালানি তেলের দামটা বাড়ানো হলো, এতে আমাদের এই যে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে বা দ্রব্যমূল্য, যাতায়াত ভাড়া, পরিবহন ভাড়া, তার উপর কি প্রভাব পড়তে পারে, বা এর ন্যায্যতা কতটুকু ছিল যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা বা না করা নিয়ে মানুষের যে প্রতিক্রিয়া, সেটাকে আপনি কীভাবে দেখেন? এখানে একটা বড় ভুল হয়েছে আমি দেখি, সেটা হচ্ছে যে 1 মাস আগে ডিক্লেয়ার দিয়ে বলা হচ্ছে যে আগামী মাস থেকে আমরা দাম বাড়াবো। তার মানে মজুতদারদের জন্য একেবারে মহোৎসব সৃষ্টি করে দেওয়া হয়েছে। আমি যদি বলি যে আগামী মাস থেকে আমি দাম বাড়াবো, তাহলে তো স্বাভাবিকভাবে এখন কম মূল্যের যত বেশি মজুত করতে পারবো আমি, তত বেশি মূল্যে পরবর্তীতে আমি বিক্রি করতে পারবো। সুতরাং দাম বৃদ্ধির এই ঘোষণা দিয়ে, সময় দিয়ে আমি দাম বৃদ্ধি করব, এইটার সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত ছিল আমি মনে করি। দাম বৃদ্ধি করলে যেদিন বলবো সেদিনই দাম বৃদ্ধি করতে হবে, সিদ্ধান্ত নিলে সেভাবে নিতে হবে। অথবা দাম বৃদ্ধি করবো কি না করবো এই ব্যাপারে কোনো কথা না বলাই ঠিক, যদিও সবারই একটা অ্যান্টিসিপেশন ছিল দাম বৃদ্ধি হবে। দাম বৃদ্ধির এফেক্ট তো ডেফিনেটলি মূল্যস্ফীতি, কারণ আমরা দেখেছি যে ট্রাকের ভাড়া বাড়বে, যাত্রীবাহী পরিবহন ভাড়া বাড়বে, তার প্রেক্ষিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে, এবং দুঃখজনকভাবে বাংলাদেশের সব কিছুর দাম ডিসপ্রপোর্শনেটলি বাড়ে। আমি যদি বলি যে একটা বাসের টিকিটের কথা যদি বলি, বাসের টিকিটের ভাড়া যদি 100 টাকা হয় এবং তার যদি 50 টাকা জ্বালানি মূল্য হয়, সেই 50 টাকা যদি আমি 10 টাকা জ্বালানি মূল্য বাড়ে আমার সেখানে, তার মানে 110 টাকা হওয়ার কথা, প্রায় 20% দাম বাড়া, বা 10% যদি দাম 20% দাম বাড়লো, তাহলে এটা 110 টাকা হওয়া উচিত, তাই না? কিন্তু আমরা দেখি এই ভাড়াটা গিয়ে 120-130 টাকা গিয়ে পৌঁছায়। সিমিলারলি একটা 1 কেজি আলুর পরিবহন খরচ যদি 2 টাকা হয়, যখন এই ভাড়াটা
ট্রাক ভাড়াটা 10,000 টাকা থেকে 12,000 15,000 টাকা হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই আলুর 2 টাকার ইকুইভ্যালেন্ট যেটা বাড়া উচিত আরও 15 পয়সা বা 50 পয়সা, সেটা বেড়ে গিয়ে 2 টাকা বেড়ে যাচ্ছে। তো এই যে প্রতিটা ক্ষেত্রে জ্বালানি মূল্যের বৃদ্ধির অছিলায় ডিসপ্রপোর্শনেটলি বাড়ে, এইটা হচ্ছে আরও বেশি আঘাতকারী। মূল্যস্ফীতি কিছুটা হবেই, কারণ দাম বাড়লে তো সব কিছুরই দাম বাড়বে, কিন্তু আমাদের ব্যবসায়ীদের মধ্যে অতি মুনাফা করার একটা প্রবণতা আছে, যার প্রেক্ষিতে এই অসাধু ব্যবসায়ীদের কারণে আমাদের মূল্যস্ফীতির চাপটা আরও অনেক বেশি অনুভূত হয় এবং মানুষ বেশি সাফারিংয়ে চলে যায়। তো ইতিমধ্যেই মূল্যস্ফীতির পরিস্থিতি আমরা ইতিমধ্যেই দেখেছি, জ্বালানি মূল্য বৃদ্ধির আগেই দেখেছি, এখন আরও বাড়বে। বাস মালিক সমিতি ইতিমধ্যেই বলেছে তাদের আলোচনা করতে হবে দাম বাড়ানোর জন্য। কিন্তু এক সময় কিন্তু এই বাসের এই জ্বালানির দাম কিন্তু 130-35 টাকা ছিল এবং 120 টাকা বোধহয় ডিজেলের দামও ছিল। তখন যে দাম বেড়েছিল সেই দামটা কিন্তু আর কমানো হয়নি, সেই দাম রয়ে গেছে। একবার বাড়লে আর কমছে না, একবার বাড়লে ট্রাকের ভাড়া বলি আর ইসের ভাড়া বলি কমছে না, জ্বালানির দাম কমলেও কমে না। এই জন্য যখন জ্বালানির দাম কমার কথা বলা হয় যে কোনো সময়, তখন আমার কথা হচ্ছে যে যে কোনো কিছুর যে মূল্য বৃদ্ধি হয়, বিশেষ করে পরিবহনের যে মূল্য বৃদ্ধি হয়, সেগুলো কমে না কেন? সেগুলো তো সরকার কমাতে পারে না। তো যেই কারণে সরকার কিন্তু অতিরিক্ত প্রফিট করে, এবং অতিরিক্ত যেটা আমরা আগে দেখেছি যে 120 টাকা বা 100 টাকা যে জ্বালানি বিক্রি করেছে, তখন যে বিপিসি প্রফিট করেছে, সেই প্রফিটের টাকাটা তারা রাখেনি, সেটা ভুল করেছে, কিন্তু তারা তো প্রফিট করেছে সেই সময়। সেই প্রফিটটা যদি না করে যদি দাম কমাতো, আন্তর্জাতিক বাজারের সাথে যদি দাম কমাতো, এই প্রফিটের টাকাটা চলে যেত বাস মালিক, ট্রাক মালিকের পকেটে, সাধারণ জনগণের কোনো লাভ হতো না। সো মানে পুরো পরিস্থিতিটা কিন্তু বেশ জটিল। এটা যতখানি সহজ মনে হয় ততখানি সহজ না, কঠিন অঙ্কের হিসাব। আমি একেবারে বিরতির আগে আরেকবার শেষ মতো যেটি বলছিলেন আপনি, যে ঘোষণা দিয়ে জ্বালানির দাম যদি বাড়ানো হয় তাহলে তো মজুত করবেই, এবং যে কয়দিন পর্যন্ত দাম বাড়বে না সেই কয়দিন পর্যন্ত একটা বিশৃঙ্খলা তৈরি হবে। আপনার কাছে মনে হয় কি যে এই কালকে বাড়ার আগ পর্যন্ত কি মজুতদাররা কি জ্বালানি তেল মজুত করে রেখেছিল? ডেফিনেটলি অনেক মজুত হয়েছে, কারণ আমরা তো কিছু ধরা পড়েছে, আমরা দেখেছি 50,000 টন, 50,000 গ্যালন থেকে শুরু করে, মানে লিটার থেকে শুরু করে 10,000 20,000 লিটারের নানা জায়গায় ধরা পড়েছে। ব্যক্তিগত পর্যায়ে জেরিক্যানের মধ্যে প্রচুর হয়েছে, গাড়ির ট্যাঙ্কের মধ্যে অতিরিক্ত মজুদ হয়েছে। অতিরিক্ত মজুদ তো হয়েছে, সবগুলো যে প্রফিট করার জন্য কালোবাজারিতে বিক্রি করার জন্য সেটা নয়, কিন্তু একটা বড় অংশ সেই মজুদ কালোবাজারিতে বিক্রি করা বা পরবর্তীতে অতিরিক্ত মুনাফায় বিক্রি করার জন্য ডেফিনেটলি পাম্প মালিক থেকে শুরু করে অন্যান্য অসাধু ব্যবসায়ীরা পাম্প মালিকের সহযোগিতায় হয়তোবা করেছে। অ্যাটলিস্ট প্রথম দিকে করেছে, পরের দিকে তো সার্ভিলেন্স বেড়ে গেছিলো, হয়তোবা অতটা করতে পারেনি, বাট করেছে, ফর শিওর করেছে। তো এখানে কি যারা জ্বালানির সাথে যুক্ত মন্ত্রী বা মুখপাত্ররা, তাদের কি কোথাও কোনো মানে নিজস্ব দুর্বলতার কারণের জন্য বা ভুলের জন্যই কি এ ধরনের ঘটনা ঘটেছে বলে কি মনে হয় কিনা? এটা বলা মুশকিল, কারণ আমরা যদি যেই পদক্ষেপই নেই না কেন, যারা ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, তারা কোনো না কোনো ফাঁক ফোকর পেয়ে, উপায় পেয়ে তারা তাদের কার্যকলাপ চালিয়ে যাবেই। আমরা এটাই দেখেছি। কখনোই কোনো সরকারের সময় কখনো আমরা দেখি নাই বলতে যে এই পদক্ষেপটা সঠিক ছিল, যেই কারণে দাম ঠিক আছে। দাম সবসময় বেড়েছে, যেই পদক্ষেপই যাই নেওয়া হোক না কেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ভুল করেছে। আমি যেটা বলবো, একটা ভুল যেমন এখন যেটা করেছে, আমার মনে হচ্ছে, আজকে আমার দেখে মনে হচ্ছে একটু চাপ কমেছে, সেটা হচ্ছে যে সরবরাহ বৃদ্ধি করা হয়েছে। এখন যদি আমরা বলি যে কালকে থেকে আর কোনো লিমিটেশন থাকবে না, রেশনিং থাকবে না, যে যতখানি পারে তেল নিবে, কারণ যেহেতু বাংলাদেশের সরকারের হাতে এই মুহূর্তে তারা বলছে তাদের কাছে অতিরিক্ত তেল আছে, যদি এটা করে এবং সবগুলো পাম্পে যদি তেল সরবরাহ করা হয়, কারণ অনেকগুলো পাম্প আছে সেখানে এখন তেল দেওয়া হচ্ছেই না, একবারে বন্ধই তেল সরবরাহ। ডিস্ট্রিবিউটেড হলে একই জায়গায় যেখানে তেল পাওয়া যাচ্ছে সেখানে যে লাইনটা, সেখান থেকে কিছু গাড়ি তো অন্য পাম্পে চলে যাবে। তো সেখানে যদি সারা শহরে সব পাম্পে সরবরাহ করা হয় এবং যদি বলা হয় যে ঠিক আছে, কোনো লিমিটেশনস নাই, হয়তো এই ধীরে ধীরে এই যে চাপটা এখন আছে সেটা স্বাভাবিকতা চলে আসবে। কিন্তু এর প্রেক্ষিতে যেটা হবে যে
আমরা ইতিমধ্যে দেখেছি যে পাম্পগুলোতে তাদের বলছে যে চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। একটা পর্যায় পর্যন্ত এই চাহিদাটা একটু হাই থাকবে এবং সেটা কেটার করতে হবে, সেটা দিতে হবে। পরবর্তীতে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে যখন মানুষের মধ্যে কনফিডেন্সটা আসবে। কারণ আপনি তো কাটা যখন এমটিতে আসে, তারপরে আমি জানি যে এক জায়গায় গেলে আমি তেলটা পেয়ে যাব, কিন্তু এখন এই পেয়ে যাব এই স্বস্তিটা নেই। আশঙ্কা হচ্ছে যে আমি গিয়ে পাবো না, তখন আমার গাড়ি রাস্তার মাঝখানে বন্ধ হয়ে যাবে, যেই কারণে আমি 20 লিটার বাকি থাকতে আমি আবার তেলের জন্য লাইনে দাঁড়াচ্ছি, শেষ পর্যন্ত আমি যাচ্ছি না, তাই না? মানে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি। এলএনজি এলপিজি যে গাড়িগুলো আছে তারাও কিন্তু ট্যাঙ্ক ভরে এখন তেল ভরছে, যেটা 10 লিটার দিয়ে তারা মাস চালাতো সেখানে এখন তারা 20-30 লিটার নিচ্ছে। সো নানা রকমের ইকুয়েশনস আছে। এই মানে এর মধ্যে প্যানিক বাইং তো আছেই। মূলত প্যানিক বাইং, মূলত আস্থার অভাব, যে তেল শেষ হয়ে যেতে পারে, তেল পাওয়া যাবে না। এখন যদি সরকার অতিরিক্ত তেল সরবরাহ করছে, এই আজকে থেকে আমি শুনেছি যে 10 থেকে 20% অতিরিক্ত তেল সরবরাহ করছে। আমাদের স্বাভাবিক চাহিদা অক্টেনে 1200 টন পার ডে, সেখানে ইতিমধ্যে 1400 টন, এখন 1500 সামথিং টন সরবরাহ করা হচ্ছে। চাহিদা হয়তো 2000 টনের। তো আমার মনে হয় চাহিদাটা আপাতত যদি এক সপ্তাহের জন্য হলেও যদি পুরোপুরি মানে যা চাহিদা আছে সেই অনুযায়ী সরবরাহ করা যায়, যেহেতু সরকারের অতিরিক্ত তেল আছে এবং আমরা দেখেছি যে দেশে উৎপাদন থেকে অতিরিক্ত তেল নেওয়া হচ্ছে না সেখানে আছে, তাহলে আমি মনে করি যে এই প্যানিকের সিচুয়েশনটা ইমপ্রুভ করবে। দর্শক, আমরা জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি খাত, তেলের মূল্য, সাধু অসাধু সব কিছু মিলে নানা বিশ্লেষণ শুনছিলাম অধ্যাপক ডক্টর মত তামিমের কাছ থেকে। আমরা আবারও প্রিয় অতিথি ডক্টর মত তামিমকে নিয়ে আসবো জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলবার জন্য। এই মুহূর্তে আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে শেষ বিরতি নিচ্ছি। দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। জ্বালানি নিরাপত্তা নানা বিষয় নিয়ে কথা বলছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর মত তামিম, জ্বালানি বিশেষজ্ঞ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ সম্মানিত উপাচার্য। আমরা নানা সংকটের কথা বললাম। আমরা বিদ্যুতের মূল্য কিন্তু আমাদের জন্য, আমাদের মনে হয় ঘাড়ের উপরে একটা চেপে বসার একটা জায়গা তৈরি করছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি বা সরকারের প্ল্যান, পরিকল্পনা, আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? মূল কারণটা তো প্রাথমিক জ্বালানির সরবরাহের ঘাটতি, এবং সেটা সাস্টেনেবল সাপ্লাই যেটাকে আমরা বলি, সেটার অভাব আছে। অর্থাৎ সেই ঘুরে ফিরে বিদ্যুৎ উৎপাদন তো আমরা করি ফসিল ফুয়েল দিয়ে এবং নবায়নযোগ্য জ্বালানি দিয়ে। তো বিশ্ব ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে। তো আমি মনে করি যে নবায়নযোগ্য জ্বালানিতে যে সরাসরি সব কিছু গ্রিড রিলেটেড হতে হবে এমন কোনো কথা নেই। এখন আমরা দেখতে পাচ্ছি প্রচুর কলকারখানা যারা নিজেরা আগে থেকেই সৌরবিদ্যুতের ব্যবস্থা করেছিল, তারা কিন্তু বর্তমানে যে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে সেখান থেকে তারা অনেকটাই মুক্ত। বেশ কিছু রিপোর্ট আমরা দেখেছি যেখানে বলা হচ্ছে যে তাদের উৎপাদনে কোনো বিচ্যুতি ঘটেনি এবং তারা কন্টিনিউয়াস উৎপাদনে থাকছে। দিনের বেলা অন্তত, বেশিরভাগ কারখানায় তো দিনেই চলে, রাত্রে কারখানা খুব কমই চলে। তো আমাদের শিল্প কারখানাগুলো যদি তাদের রুফটপ সোলারে ব্যবস্থা করে, যেটা অনেক শিল্প কারখানা ইতিমধ্যে করেছে এবং এখন তো ডেফিনেটলি বর্তমান পরিস্থিতিতে আরও অনেকেই এটাতে আগ্রহী হয়ে তারা করবে, তাহলে শিল্প কারখানার একটা অল্টারনেট সাপোর্ট আমরা সৌরবিদ্যুতের মাধ্যমে পেতে পারি, যেটা সোলার রুফটপ হিসাবে আসবে। এবং এই সোলার রুফটপ যে গ্রিডের সাথে সম্পৃক্ত হতে হবে এমন কোনো কথা নেই। এটা ইন্ডিপেন্ডেন্টলি প্রতিটা কারখানা তার নিজস্ব ব্যবহারের জন্যই ব্যবহার করতে পারবে, এবং তারপরেও এটা তাদের জন্য সাশ্রয়ী হবে। ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা একটু বেশি, সেখানে সরকারের যদি কর আরও কমিয়ে আনতে পারে তাহলে ডেফিনেটলি এটা আরও বেশি অ্যাট্রাকটিভ হবে, এবং তাহলে আমাদের শিল্প কারখানার একটা বড় ধরনের রিলিফ তারা পেতে পারে। আর গ্রিডে যদি সৌরবিদ্যুৎ আসে, আমরা বেস্ট যেটা বলি ব্যাটারি স্টোরেজ সিস্টেম যেটা আছে, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বেস, সেটা যদি আমরা সহ করতে পারি, তাহলে আমাদের যে অন্তত
পিক আওয়ারে ব্যাটারি থেকে সাপোর্ট তো পাওয়াই যাবে, তারপরেও আমরা যদি বলি স্পিনিং রিজার্ভ, হঠাৎ করে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে, কারণ আমাদের পারমাণবিক বিদ্যুৎ আসছে, সেটার জন্য আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি টলারেন্সটা আরও কম হয় এবং ফ্রিকোয়েন্সিটা মেনটেন করাটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায় যখন আমাদের পারমাণবিক বিদ্যুৎ আসবে। তো তখন আমাদের এই ব্যাটারি সাপোর্ট লাগবে। আপাতত এখনও ব্যাটারি সাপোর্টের সৌরবিদ্যুতের মূল্য বেশি, কিন্তু শুধু সৌরবিদ্যুৎ যদি আমরা দিনের বেলায় করি তাহলে দিনের বেলা আমাদের কিন্তু 3,500-4,000 মেগাওয়াটের মতো ফানেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যেটা কিনা সর্বোচ্চ মূল্যের। সেইটা আমরা দিনের বেলায় জ্বালানি সাশ্রয় করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমদানি নির্ভরশীলতা ডেফিনেটলি কমবে। পারমাণবিক বিদ্যুৎ যদি চলে আসে, দুটো পারমাণবিক বিদ্যুৎ, সেখানে তো কার্বন নিঃসরণ কম থাকবে, একটা তো আছেই, সেখানে আমাদের একটা কমিটমেন্ট আছে। প্লাস এই জ্বালানি সরবরাহ ক্ষেত্রেও তুলনামূলকভাবে আনডিস্টার্ব জ্বালানি সরবরাহ আমরা পেতে পারবো। তো সব মিলিয়ে মূল্য কমানোটা কঠিন হবে আসলে। এখন আন্তর্জাতিক বাজারে আমরা যদি আশেপাশের দেশগুলো দেখি, সেখানে ভারতের মূল্যটা একটু কম, কিন্তু পাকিস্তান, শ্রীলঙ্কা বা অন্যান্য জায়গায় যদি আমরা দেখি, সেখানে দেখব যে বিদ্যুতের মূল্য আমাদের দেশের বর্তমানে আমাদের কিন্তু ভোক্তারা দেয় গড়ে 7 থেকে 8 টাকার মতো করে দেয়, যদি উৎপাদন খরচ 11-12 টাকা, 12 টাকা চলে গেছে এখন উৎপাদন খরচ, গড় উৎপাদন খরচ। আমাদের যদি ভোক্তারা এটা 11-12 টাকায় যদি আসে, এবং আসবেই আলটিমেটলি, এটাকে আর ঠেকানো যাবে না, যেটা কিনা আঞ্চলিক যে রেট আছে তার কাছাকাছি চলে আসবে। তো কারণ এই মুহূর্তে প্রায় 30-40 এক বছরে 50,000 কোটি টাকাও ভর্তুকি দেওয়া হচ্ছে বিদ্যুতে। এত ভর্তুকি দিয়ে তো আসলে বিদ্যুৎ ব্যবস্থা চলবে না। জনগণের স্বস্তি আছে, কিন্তু যদি একবার ভেঙে পড়ে এই পরিস্থিতিটা, তখন কিন্তু বিপর্যয়টা আরো অনেক ব্যাপকভাবে চলে আসবে। আমি একেবারে শেষের দিকে আলোচনা আসতে চাই। আমরা যেটা গণমাধ্যম, পত্রপত্রিকা বা আপনারাও মাঝে মাঝে আলোচনা করেন, সেটা হচ্ছে যে বিগত শাসনামলে সরকারের অস্বচ্ছতা এবং বিতর্কিত যে নীতি, সে নীতি কিন্তু জ্বালানি খাতে নিরাপত্তা বিঘ্নিত করেছে। কায়েমি স্বার্থ, সে কথা সেখানে বলা হচ্ছে। আমরা দেখেছি বাপেক্স এবং বিপিসি নানা ক্ষেত্রে স্বার্থর পরিবর্তে, জাতীয় স্বার্থের পরিবর্তে রাজনৈতিক স্বার্থে, দলীয় স্বার্থে সেখানে ব্যবহার করার অভিযোগগুলো রয়েছে। এখন বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে যেন মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, দ্রব্যের দাম বাড়বে, সাধারণ মানুষের জন্য ভোগান্তি হবে, এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষটা কিন্তু তাদের জন্য বেশ কষ্ট হবে, এবং এটি জ্বালানি মূল্য বৃদ্ধি আমাদের সব কিছুকেই কিন্তু, জীবনের যাত্রাকে কিন্তু এক ধরনের উস্কানির দিকে, একটা চাপের দিকে ফেলে দেবে। সে অবস্থায় আমরা রাশিয়া থেকে তেল আনবার জন্য দেখেছি যে একটি আমেরিকা 1 মাসের একটি তারা শিথিল করেছে। ওই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারি কিনা? এখানে দুটো জিনিস আছে। একটি হচ্ছে যে ওরা যে রাশিয়া থেকে ক্রুড এনে আমরা কিছু করতে পারবো না। এখানে হাই সালফার হেভি ক্রুড, সেটা আমাদের যে রিফাইনারি আছে সেটা ব্যবহার করতে পারে না। আর রিফাইন্ড প্রোডাক্ট আমরা আনতে পারি, কিন্তু রাশিয়ান রিফাইন্ড প্রোডাক্ট আমি দেখেছি যে সালফার পরিমাণ অনেক বেশি। তারা যেগুলি আমাদেরকে অফার করেছে, ডিজেল স্পেশালি অফার করেছে, তারপরেও যদি সম্ভব হয় তাহলে ফিনিশ প্রোডাক্ট আমরা আনতে পারি রাশিয়া থেকে, যদি এই সুযোগে। প্রবলেমটা হয়ে গেছে, রাশিয়া থেকে কোনো কিছু আনতে গেলে আমাদের তো আসলে সব সিদ্ধান্তে হচ্ছে কস্টটা হচ্ছে নাম্বার 1 ফ্যাক্টর। তো রাশিয়ান তেল কিন্তু আমাদেরকে তারা কোনো ডিসকাউন্ট দিচ্ছে না, তারা আন্তর্জাতিক তেলের বাজারে যে দাম আছে সেই দামেই দিবে, কিন্তু পরিবহন খরচ বেশি থাকার কারণে এটার কস্টিংটা বেশি হবে। কিন্তু ক্রাইসিস পিরিয়ডে ডেফিনেটলি যদি আমার সুযোগ থাকে সেটা আনবো। আরেকটি প্রস্তাবনা আমরা শুনেছি, রাশিয়ান ক্রুড কিনে ভারতীয় রিফাইনারির মাধ্যমে রিফাইন করে রিফাইন্ড প্রোডাক্টটা আমরা নিতে পারবো। এটার একটা রাশিয়ান ক্রুড কিনে ভারতীয় রিফাইনারিতে রিফাইন করে, কারণ তাদের ওই রিফাইন করার ফ্যাসিলিটি আছে, করে সেটার রিফাইন্ড প্রোডাক্টটা আমরা তারপরে কিনবো। সেটার ব্যাপারে কথা হচ্ছে। সেটা যদি সম্ভব হয়, আমি তো কোনো কারণ দেখি না কেন করব না আমরা সেটা। একেবারে শেষ প্রশ্ন, আমরা এই আগাম ভবিষ্যতে লোডশেডিংয়ের কোনো সংখ্যা দেখেন কিনা? সকল বাস্তবতা মিলিয়ে হরমুজ বলানি খুলে বন্ধ হয়ে যায়, আমেরিকার কাছ থেকে আবার পারমিশন নেওয়া, আবার একই সাথে আমাদের মজুদের সক্ষমতা
খুব একটা বেশি নেই, সরবরাহ খুব বিঘ্নিত হতে পারে। সামনের দিনে আপনি লোডশেডিংয়ের কেমন সংখ্যা দেখছেন? সামনের দিনে কি দেখার দরকার আছে? বর্তমানে তো লোডশেডিং হচ্ছে প্রচণ্ডভাবে, এখনই হচ্ছে। হুম, হুম। হ্যাঁ, শহরে হয়তো অতটা হচ্ছে না, ঢাকায় হচ্ছে না, কিন্তু ঢাকার বাইরে ব্যাপকভাবে লোডশেডিং হচ্ছে। লোডশেডিং হবে, এটা হচ্ছে ফুয়েল সেভিংয়ের একটা ফোর্সড প্রসেস। এখন কতখানি হবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে, কিন্তু লোডশেডিং থেকে আমাদের মুক্তি নেই। এই বছর দুটো জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট, একটা হলো যে যুদ্ধ কবে বন্ধ হবে এবং সরবরাহ ব্যবস্থা কত দ্রুত স্বাভাবিক হয়, সেটা একটা ব্যাপার। আর একটা বড় ব্যাপার হচ্ছে আবহাওয়া। আবহাওয়া যদি আমাদের ফেভারে থাকে তাহলে লোডশেডিং কম হবে, আর আবহাওয়া যদি খুব খারাপ হয়, যদি গরমের প্রবাহ যদি বাড়ে, গরম যদি বাড়ে, তখন লোডশেডিং অনেক বেড়ে যাবে। প্রিয় দর্শক, আমরা শেষ করতে হচ্ছে দুঃসংবাদের কথা। যদি আবহাওয়া ফেভার থাকে তাহলে হয়তো লোডশেডিং কমবে, কম থাকবে তা না হলে লোডশেডিং হয়তো বাড়বে। সেই বাস্তবতাকে আমরা মেনে নিচ্ছি। তবে যেটি সর্বশেষ বক্তব্য সেটি আসলে বলতেই হচ্ছে যে আমাদেরকে আমদানি নির্ভরতা থেকে আমরা বেরিয়ে আমরা কিভাবে নিজেরা স্বনির্ভর হতে পারি। অস্বচ্ছ বিতর্কিত যে জ্বালানি নির্ভরতা বিগত শাসনামলে ছিল, সেটিও কিন্তু আমাদেরকে এক ধরনের কায়েমি স্বার্থের দিকে নিয়ে গিয়েছিল। সেটি যে সেই ধরনের কোনো কিছু যাতে ভবিষ্যতে না হয়। আমাদের কুইক রেন্টাল যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা নিয়ে বিতর্ক রয়েছে। ইন্ডেমনিটি বিলটি কীভাবে এখনও পর্যন্ত সে রয়েছে সেটি রয়েছে। তবে সবশেষ যেটি হচ্ছে যে এই যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণের জন্য আমাদের নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে এক ধরনের চাপ তৈরি করবে। দ্রব্যমূল্য দাম বাড়বে, যাতায়াত খরচ বাড়বে, প্রত্যেকটি পরিবারের যে জীবনযাত্রার ব্যয় সেই ব্যয় বাড়বে। সব কিছু মিলে আমাদের সাশ্রয়ী যে পদ্ধতি, সে পদ্ধতিতে আমাদেরকে যেতে হবে এবং আসন্ন যে বাজেট আসছে সে বাজেটে কিন্তু আমাদের জ্বালানি নিরাপত্তাকে নিশ্চিত করা না গেলে আমাদের কল কারখানা সহ উৎপাদন বিঘ্নিত হবে। সে কারণে জ্বালানি নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া কিন্তু আসন্ন বাজেটে একটা বড় পরিকল্পনার অংশ হিসেবে হওয়া দরকার। আমি আজকের অতিথি অধ্যাপক ডক্টর তামিম, আপনাকে অনেকক্ষণ ধরে বিশ্লেষণ করবার জন্য এবং একেবারে অঙ্কে মিলিয়ে কথা বলবার জন্য, অনেক কঠিন প্রসেস আমাদের জ্বালানি নিরাপত্তাটা, সেই বিষয়টা আমরা বুঝবার জন্য এবং দর্শকরাদেরকে বুঝিয়ে দেবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। একই সাথে আজকের অতিথি অধ্যাপক ডক্টর তামিম, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিত্ব, জ্বালানি খাতের একজন বিশ্বক আলোচক, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।